যে আল্লাহর ওয়াস্তে তারা দূর হোক, তারা দূর হইলে পরে তারা যদি এই দেশ থেকে চলে যায় সরকার থেকে, তাহলে আইন শৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে, কারণ তারা এটা করতেছে। ছেলেরা একটা 5ই আগস্টে জিতছে বলে সারা দেশের মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে, এটা কিন্তু ঠিক না। বেয়াদবের মতো কথা বলবে, কি বেয়াদবের কথাটা দেখেন সার্জিস আলম কি বলছে, একটা বাচ্চা ছেলে, এদের সম্পর্কে তো আমি কথা বলতেও চাই না, যে হাসিনার ফাঁসি হইতে হবে আগে, এর আগে কেউ ইলেকশনের কথা মুখে আনতে পারবেন না। দেখেন তো কথাটা বেয়াদব কাহাকে বলে, ইহা কত প্রকার ও কি কি। তো শেখ হাসিনার বিচার না হলে, শেখ হাসিনা যদি আবার ফেরত আসে, তাহলে যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে বা আন্দোলন করেছে তাদেরকে তো প্রতিশোধ নিবে, এমনটাই তো উনি হুমকি দিচ্ছেন। তো সেই জায়গাটা থেকে যদি আপনি দেখেন, সাজ্জিদ আলমের কথা হয়তো বেশি। শেখ হাসিনার নামে তো গত 7 মাসে একটা ক করলে হা অক্ষর লিখতে পারলেন না, একটা রিপোর্টই তো করতে পারলেন না 7 মাসে। আপনারা করবেন বিচার, বিচারটা কি হাসমাত করবে নাকি সার্জিস করবে নাকি বিচার বিভাগ করবে? কে করবে বিচারটা বলেন তো দেখি? এই বিচারটা কি তারা করবে? বিচার বিভাগ অবশ্যই করবে। সরকারের তারা কেন বলবে শেখ হাসিনার ফাঁসি না পর্যন্ত? শেখ হাসিনার ফাঁসি হবে কিনা এটা তো বিচার বিভাগ জানে। এই যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কে নির্বাচনের নাম মুখেও আনতে পারে? হ্যাঁ, এটা বলো এই দেশে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, কিন্তু এই দেশে হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত, ফাঁসিটা তো তার দায়িত্ব না। ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত, হ্যাঁ, ফাঁসিটা তো দায়িত্ব হলো বিচারকের। আইন, আদালত, সাক্ষী, প্রমাণ সবকিছু তো মিললে হবে ফাঁসি। আর এই ফাঁসিটা দিতে তো সার্জিস একদিনে ঝুলা নিতে পারবো না। বাবর শাহ সালাম সাহেবের ফাঁসি হয়েছে 2011 সনে, অর্ডার, আদেশ বা জাজমেন্ট। এটা 24 সন পর্যন্ত কি হয়েছে ফাঁসি? তাহলে তারা বাইরে আসলো কেমনে? 13 বছর তো তাদের কাছেই যাইতে পারে না। এরাও তাও দেশ যদি এই অবস্থায় না আসতো, তাহলে তো আরো 15 বছরও তাদের ফাঁসি হতো না। ফাঁসি হইলে তো মিনিমাম 15 বছর লাগে। এখন সার্জিসরা কি, ওই যে দেখলাম একটা ছেলে কিনা হাসনাতরা আমার সম্পর্কে কইলো, এরা কি 15 বছর ক্ষমতায় বিনা ভোটে থাকতে চায়? এদেরকে দিতে হবে সবটাই নাকি? এরা কি চায়? এবং এদেরকে আমি তো এটা বলতে চাই না, আমাদের ছেলেদের সম্পর্কে তো আমি কথা বলতে চাই না। আমরা তো ছেলে মানুষ ছিলাম। আমি বক্তৃতা করলে তো 5 লাখ লোক হইতো, ওদের তো 50,000 লোক হয়েছে ওই দিন মানিক মেবনেতে। আর আমি হানিফের ইলেকশনে চিফ ইলেকশন এজেন্ট হিসাবে বক্তৃতা করছি, এনে 5 লাখ লোক ছিল, মির্জা আব্বাস এবং হানিফের মেয়র। আমি ছিলাম চিফ ইলেকশন, তখন আমার বয়স কত ছিল? আমি ছিলাম। কিন্তু আমরা তো এরকম করি নাই। আমরা তো ভাবসা বেড়ে, আমাদের স্বাস্থ্য তো ফুইলে 60 কেজি থেকে 90 কেজি হয় নাই। আমাদের গায়ের রঙে শার্ট তো সকাল বিকাল রাত্র দুপুর পরিবর্তন হয় নাই। আমাদের গায়ে তো, আমরা তখন এমপি ছিলাম 94 সনে, কিন্তু আমি এক্স এমপি, আমি ফজলুর রহমান। আমাদের তো রিক্সা ছাড়া কোনো বাহন ছিল না। এগুলো আমি তো ছেলেদের সম্পর্কে করতে চাই। কাজে আজকে যা শুরু হয়েছে বাংলাদেশে, এটা হওয়া তো উচিত না। যে আল্লাহর ওয়াস্তে তারা দূর হোক, তারা দূর হইলে পরে তারা যদি এই দেশ থেকে চলে যায় সরকার থেকে, তাহলে আইন শৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে, কারণ তারা এটা করতেছে। এই ছেলে পেলেরাই মব সৃষ্টি করতেছে এই দেশে, এরাই মব সৃষ্টি করে, এরাই দেশের চান্দাবাজি করে, এরাই দেশের সমন্বয়গিরি করিয়া বাংলাদেশটাকে একটা জাহান্নামে পরিণত করতেছে। কাজে এরা যত তাড়াতাড়ি যাবে তত বেশি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে। কি করতে চায় কে? এই মহামানব কে? বাংলাদেশের মহামানবের নাম কি? সংস্কার যারা করবে, চোর চোরটা গুলা, এরা কারা? বাংলাদেশে এরা কারা? কে? একটা নাম বলেন আপনি। এদের ইতিহাসটা দেখি, এদের নামে এরাই তো এখন সরকার, এরাই তো দেশ চালায়। এদের নামে কত লক্ষ ডলার দেখি, একটু দেখি। সংস্কারের মানুষেরা, মহামানবেরা ওখানে বসে রয়েছে, সমস্ত মানুষেরা যাদের নামগুলো দেখতেছি, আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুক। এরা তো এখন সমস্ত স্বার্থান্বেষী, লোভী এবং ষড়যন্ত্রকারী মানুষগুলা সংস্কারের নামে ক্ষমতা দখল করে বসে থাকতে চাচ্ছে।
কিন্তু সংস্কারের বিষয়টি তো আপনাদের হাতে এবং দিয়েছে। এইটা তাদের কোনো রাইট নাই। দে আর নোবডি অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ হলো দেশের মালিক। তাদেরকে আমি অনুরোধ করব, ইউনূস সাহেব আপনি আর আগায়েন না, বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দেন এই দেশ কারা চালাবে। একটা ভোট দেন, 18 কোটি মানুষ ভোটের মাধ্যমে নির্ধারিত করুক এই দেশের পাহারাদার কে হবে, দায়িত্ব কে দিবে। আপনারা কে? সব তো বেআইনি কথা বলতেছে তারা, সংবিধানের বাইরে। তারা বলতে পারে আমরা এই সংবিধান মানি না, কিন্তু তারা তো শপথ নিছে এই সংবিধানের অধীনে। এই কথাটা বললে তো তারা রাষ্ট্রদ্রোহী হয়। এই সংবিধানের অধীনেই তো ইউনূস সাহেব থেকে ধরে তার সমস্ত মন্ত্রিসভা শপথ নিছে। এখন যদি বলে আমরা সংবিধান মানি না অথবা কিছু মানি না, তাহলে তো তারা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হওয়া উচিত। সংবিধান যদি তারা মানে, তাহলে গণভোটটা তারা দিবে কি করিয়া? তারা কয়েকজনের সিদ্ধান্ত নিয়ে গণভোট দিয়ে দিবে? হাও গণভোট দিতে হলে তো গণভোটের আইনটা হতে হবে, আর সেই আইনটা হতে হলে তো পার্লামেন্টের ইলেকশন হইতে হবে। গণভোট তারা কি করে? এখন তো একমাত্র দায়িত্ব হলো ইউনূস সাহেবের পার্লামেন্ট ইলেকশন করা। সন্তানেরা যে বলে খালি যে এই করব সেই করব, সংবিধান কবরে ফেলবো, তারা 1 থেকে 153 পর্যন্ত যে সংবিধানের আর্টিকেল গুলো আছে, যেটা 1972 সন 309 ঘন্টা বিতর্কের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এইসব সন্তানেরা একটা আর্টিকেল পড়ে আমাকে বুঝাতো যে এই আর্টিকেলটার মধ্যে কি কি দোষ আছে, তাইলে আমি তাদের সব কথা মেনে নিব। কি দোষ আছে? একমাত্র দোষ আছে, এই সংবিধানটা 30 লাখ লোকের রক্তের উপরে দাঁড়ায় সংবিধানটা হয়েছে। এই সংবিধানটার দোষ এইটাই। একমাত্র দোষ হইল 1971 সনে একদল লোক এই দেশের স্বাধীনতার বিরোধিতা করে আল বদর, রাজাকার, আল শামস এবং দালাল নাম নিয়ে পরাজিত হয়েছে। এই তাদের পরাজয়ের উপরে বিজয়ী এই সংবিধানটা হয়েছে। এই কারণে সংবিধানটাকে তারা বদলায় ফেলতে চায়, তাদের আত্মগ্লানি হয় সংবিধানটা থাকে। তা না হলে এই সংবিধানের কি দোষ আছে? আমাকে আসুক, আমি বিতর্ক, যে কোনো লোকের সঙ্গে বিতর্ক করতে রাজি। এই যে ডক্টর আলী রিয়াজ আছে, তার সঙ্গে আমি বিতর্কে যেতে রাজি, যে কি দোষের কারণে সংবিধানটা কবরে ফেলতে হবে। হ্যাঁ, সংবিধানটা পরিবর্তন আরো 100 বার হবে। সংবিধান তো কোরআন শরীফ না, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন তারা এটা করতে পারে, কিন্তু সংবিধানটা কবরে যাবে কেন? আপনার ব্যাপারে অভিযোগ আছে যে আপনি বলছেন নাকি তারা এই ছাত্রদেরকে বলছেন রাজাকার। না, আমি এই কথা বলি নাই। আমি একটা ছেলে যখন বেয়াদবের মতো কথা বলছে, যে ছেলেটা বেয়াদবের মতো কথা বলছে, ওই দিনটা সবাই শুনছে, এবং এই বেয়াদবি গুলো আমার সাথে করবে বা আমার সাথে যারা করে তাদেরকে আমি চিনি, তারা রাজাকারের ছেলে। এটা আমি বায়োলজিক্যালি কথাটা বলি নাই। তাদের চেতনার স্তরে এমন একটি রাজনৈতিক দলের প্রভাব আছে যে এরা রাজাকার কিভাবে হবে। এরা তো বয়স মাত্র 19, 20, 21 বছর, কারণ যুদ্ধ তো 54 বছর আগে। কাজে এদের চরিত্রে ওদের প্রভাব আছে, ওইটা থেকে আমি কথাটা বলছি যে এদের মধ্যে রাজাকারের প্রভাব বা নব্য রাজাকারের চিহ্ন পাওয়া যায়, যারা আমাকে প্রতিদিন গালাগালি করে, বিএনপি কে গালাগালি করে। বিএনপি একটা হিজড়া পার্টি, আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করে। বিএনপি এমন একটা মেরুদণ্ডহীন পার্টি, যে পার্টিটা 16 বছরে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য পাগল হয়ে গেছে। এই কথাটা দেখুন, একটা বাচ্চা ছেলে আমার মতো 77 বছরের লোককে এইভাবে বলে, তখন মেজাজ খারাপ হওয়াটা, আমার মেজাজটা ঠিক রাখার দরকার ছিল, কিন্তু ওই দিন কেন জানি আমার মনে হয়েছে অধিক রাতের ব্যাপার, মেজাজটা একটু খারাপ হয়েছে। যে এইসব ছেলে পেলে বিএনপির মতো দলকে হিজড়া পার্টি এবং ট্রাক সরাইতে পারে না মেরুদণ্ডহীন পার্টি, এরা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য পাগল হয়েছে। এরপর মানুষের মাথা তো ঠিক থাকার কথা না। এবং আমি যা বলছি সেটা সত্য হবে কিনা জানি না, তবে এদের চেতনার স্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা আছে। এদের ওই যে ছেলে পেলে, আমি সমস্ত ছাত্রদের বলবো কেন, যারা এইভাবে কথা বলে মুরব্বীদের সাথে, এদের চেতনার স্তরে 71 সনের বিরোধিতা আছে। আর 71 সনকে যারা বিরোধিতা করে তাদেরকে কি বলা হয় এটা আপনি নিজে জানেন। যারা 1971 সনের মুক্তিযুদ্ধকে বিরোধিতা করে বা করছিল, তাদেরকে কি নামে ডাকা হয় এটা আপনারা জানেন।
আমি মুক্তিযুদ্ধ করছি বইলা মুক্তিযুদ্ধ আমার সন্তান, মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মায়ের নাম, সেই মায়ের পেট ছিঁড়ে বাংলাদেশ হয়েছে, আমি সেই যুদ্ধের অংশীদার। সেই কারণে যারা ওইটাকে আক্রমণ করে আমার মেজাজ একটু গরম হইতে পারে, যদিও হওয়া উচিত না। একটা কথা আমি বলতেই পারি, অধিকারও আমি রাখি এই দেশে। এই অধিকার আমি বাংলাদেশটা জন্মগ্রহণ করছি বলে তো আপনি বলেন নাই, শুনেন, আমি বাংলাদেশটা সৃষ্টি করছি বলে আমরা মুক্তিযুদ্ধ করি, ছেলেটা টেক্সাসে গেছে, না হলে কিন্তু পাকিস্তানে গিয়ে পাসপোর্ট করতে হইতো, লাহোরে অথবা ইসলামাবাদে। ঢাকায় পাসপোর্ট করে লাখে লাখে যাইতে পারতো। কাজে আমাদের সাথে যারা কথা বলে এদের একটু সম্মান করে বলা উচিত, এদের একটু হুশ করে বলা উচিত। আমাদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে যারা কথা বলে, আর মাই নেম ইজ ফজলুর রহমান, এই কথাটা যাতে না বলেন, আমার নাম কিন্তু ফজলুর রহমান। আমার বয়স 77 বছর, আমি 61 বছর পলিটিক্স করি। যদি জীবনে কেউ দেখে আমি বাড়িতে থাকি, ভাড়ার বাড়িতে থাকি, আমার 4টে সন্তান, সবাই রোজগার করে, আমরা স্বামী স্ত্রী 2জন সিনিয়র অ্যাডভোকেট, আমরা বাসা ভাড়া করে থাকি, রিক্সায় চলি। কাজে আমাদের সাথে কথা বলতে সম্মান করে বলা উচিত, ভালো করে পুরা সারা দেশ পৃথিবীর মানুষ জানুক আমি কত খারাপ মানুষ। তবে একটা কথা বলবো, এই দেশটা স্বাধীন করছিলাম বইলেই আজকের বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে। কথাটা না হলে এটার নাম থাকতো পূর্ব পাকিস্তান। দেশটা স্বাধীন করছিলাম বইলে এই দেশে শত শত জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, শত শত হাজার হাজার সচিব, সিনিয়র সচিব হয়েছে। দেশটা স্বাধীন করছিলাম বইলে কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার চোর ডাকাত হোক, কিন্তু বাঙালির ছেলেরা ব্যাংকের মালিক হয়েছে। দেশটা স্বাধীন করছিলাম বলেই কিন্তু এই দেশে ছিল 500 কোটি টাকার বাজেট, এটা কিন্তু 7 লক্ষ কোটি টাকা হয়েছে। দেশটা স্বাধীন করছিলাম বলে আমাদের দেশের সন্তানেরা পাকিস্তানের ক্রিকেটের বল কুড়াইতো, ইমরান খানের বল কুড়াইতো আমাদের দেশের সন্তানেরা। এখন বাংলাদেশে একটা ক্রিকেট টিম সারা বিশ্বে চেনে। দেশটা স্বাধীন করছিলাম বলে বাংলাদেশের মেয়েদের ফুটবল টিমটা এখন এশিয়াতে চ্যাম্পিয়ন হয়। দেশটা স্বাধীন করছিলাম বলে গৌরবের সঙ্গে একটা সবুজ পাসপোর্ট দেখায় বলতে পারি এটা আমার বাংলাদেশ। কাজে আমাদের সাথে কথা বলার সময় ছেলেদেরকে বলবো, বেয়াদবের মতো যে কথা বলো, আল্লাহর অভিশাপ লাগবে তোমাদের প্রতি, তোমরা অভিশপ্ত হয়ে যাবে। আমাদের সাথে কথা বলতে সময় ঠিকঠাক ভাবে কথা বলবা। আর আমি যাদেরকে আলবদর রাজাকারের দল জানি, তারা যখন আমার সঙ্গে কথা বলে তারা আমাকে সম্মান করে কথা বলতে হবে, তা না হলে গুলি বুকে নিয়েও কিন্তু আমি সঠিক কথাটা বলবোই। বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম আমি বলবোই। এটা যদি কেউ বিশ্বাস করে আমি তাদেরকে সেলিউট দিই। কেউ যদি মনে মনে বিশ্বাস না করে, আপনার বিশ্বাস নিয়ে আমি থাকেন, আপনার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না। কিন্তু আমাদের সঙ্গে শুনেন, আমি আমার এই যে বড় ছেলেটা আপনার ফোনটা ঠিক করে দিল, ও কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএতে ইংলিশে। এই ছেলেকে আমি সমস্ত সম্পদ লিখে দিয়ে দিব, কিন্তু আমি তাকে বেয়াদবি করার সুযোগ দিব না। একজন টাওয়ারিং পার্সোনালিটির প্রতি মুহূর্তে কথা পরিবর্তন করা, এতে একটা জাতিকে কিন্তু সঠিক সিগন্যাল দেয় না। কারণ আমরা মনে করেছিলাম সূর্যের আলোকে সবকিছু আলোকিত হবে, এবং আমরা মনে করতাম ইউনূস সাহেবের মতো এইরকম উঁচু মানুষ আমাদের দেশ চালাবেন। আমার মনে হয় দুধে বাতে আমরা থাকবো উনি যতদিন দেশ চালাবেন। কিন্তু আজকে 7 মাস পরে সমস্ত মানুষের মোহভঙ্গ হয়েছে। তারা দেখতে পাচ্ছে ইউনূস সাহেবকে আমরা যা ভাবতাম, এই দেশের মানুষ যা ভাবতো, উনি তা না। রাষ্ট্র চালাইতে গিয়ে উনি নিজেকে অনেক কালিমালিপ্ত করে ফেলেছে, এবং উনার কথা এবং কাজে সকাল বিকাল পরিবর্তন হয়। আমাদের ধারণা না, এটা দেশের মানুষের ধারণা, ক্ষমতাটা বোধহয় একটা ময়ূর সিংহাসন, এবং এটার এত মজা যে শেখ হাসিনা যেমন 15 বছর বিনা নির্বাচনে ক্ষমতায় থেকে মানুষকে যেভাবে অত্যাচার করেছে, ইউনূস সাহেবরা সেই ক্ষমতার লোভকে সংবরণ করতে পারছে কিনা, নাকি সেই ক্ষমতাকে আঁকড়িয়ে রাখার জন্য বা সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য আজকে বাংলাদেশে নির্বাচনকে তারা অনির্বাচিত একটা সরকারকে দীর্ঘস্থায়ী করতে চায়। এটা দেশকে খুব খারাপ দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি।
এটা কিছুতেই ভালো কোনো কাজ না।